আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি আসমাউল হোসনা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। আজ আমি পড়াবো অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স থেকে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও সরকার, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা, পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট ইন সাউথ এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা। আমার আজকের ক্লাস ভারতের সংবিধানের উপর। ভারতের সংবিধান বা এর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আজকে আমরা পড়ব। আমরা জানি 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে। বাংলাদেশের 3 দিক জুড়ে এই ভারতের অবস্থান, তাই ভৌগোলিকভাবে ভারতের গুরুত্ব অনেক বেশি আমাদের কাছে। 1949 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় ভারতের সংবিধান, যা 1950 সালের 26শে জানুয়ারি থেকে কার্যকর। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য বা ভারতের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা পয়েন্ট দিয়ে আলোচনা করব। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি 1, 2, 3 ক্রমিক দিয়ে বলবো, তবে পরীক্ষার খাতায় তোমরা এই ক্রমিক নম্বরগুলো উল্লেখ করবে না, কেবল পয়েন্ট দিয়ে আলোচনা করে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পয়েন্টে বলতে পারি বিশ্বের বৃহত্তম ও জটিলতম সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধানের মতো এত বড় সংবিধান বিশ্বের আর কোথাও নেই। বিশ্বের সংবিধানগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল সংবিধান। এখানে অনেক ধারা উপধারা তফসিল আছে। মূল সংবিধানে 395টি ধারা, বহু উপধারা, 8টা তফসিল ছিল। বিভিন্ন সময়ের পরিবর্তনে বর্তমানে 24টি অংশ আছে, 448টি ধারা, 12টি তফসিল এবং 113টি সংশোধনী রয়েছে। 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি ভারতীয় সংবিধানের উপর ব্রিটিশ রাজ্যের প্রভাব। এই পয়েন্টের ব্যাখ্যায় আমরা বলবো ভারতের সংবিধান প্রণয়নের সময় এখানে যে বিধানগুলো সন্নিবেশ করা হয়েছে সেগুলো 1909 সালের ভারত শাসন আইন, 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইনের সহায়তায়। 1935 সালের যে ভারত শাসন আইন ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত হয়েছিল, তার 3 ভাগের 2 ভাগ এখানে সন্নিবেশিত আছে ভারতের সংবিধানে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভারতীয় সংবিধানে ব্রিটিশ রাজ্যের প্রভাব অনেক। 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ, অর্থাৎ এখানে লিখিত বিধানও আছে, অলিখিত বিধানও আছে। আমরা জানি ভারতের সংবিধান হচ্ছে লিখিত। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা জানি ভারতের সংবিধান লিখিত, কিন্তু অলিখিত সংবিধানের সংমিশ্রণ বলা হচ্ছে কেন? অলিখিত বিধান আবার কোত্থেকে আসলো? আমরা তো জানি যে এটি লিখিত সংবিধান। তো তোমাদেরকে বলি, লিখিত সংবিধান বলতে আমরা সেই সংবিধানকেই বুঝব যে সংবিধানের বেশিরভাগ অংশ লিখিত, এর কিছু অংশ অলিখিত থাকতে পারে, যেমনটি ভারতের সংবিধানেও রয়েছে। অলিখিত বিষয়গুলোর মধ্যে আছে রাজ্যপাল নিয়োগ, তাদের সম্মেলন, অঙ্গরাজ্যসমূহের মুখ্যমন্ত্রীদের সম্মেলন ইত্যাদি। 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের মিশ্রণ, অর্থাৎ এখানে সুপরিবর্তনীয় কিছু বিধান আছে, দুষ্পরিবর্তনীয় কিছু বিধান আছে। যে ধারাগুলো পরিবর্তনে কোনো জটিলতা সৃষ্টি হয় না, শুধু পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেই করা যায়, সেগুলো হচ্ছে সুপরিবর্তনীয়। যেমন ভারতের সংবিধানে আছে
নতুন রাজ্যের সৃষ্টি, পুরাতন রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন, এগুলো পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যথেষ্ট, অর্থাৎ সুপরিবর্তনীয় এগুলো। অপরদিকে যে বিষয়গুলো পরিবর্তনের জন্য জটিল পদ্ধতি অবলম্বন করতে হবে, যেগুলোকে দুষ্পরিবর্তনীয় বলা হচ্ছে, সেগুলোর মধ্যে আছে রাষ্ট্রপতি নির্বাচন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সংক্রান্ত, মৌলিক অধিকার সংক্রান্ত, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ইত্যাদি। এই বিষয়সমূহের ধারাসমূহ পরিবর্তনের জন্য সংসদের উভয় কক্ষের, অর্থাৎ আমরা জানি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ভারতে, উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশের সমর্থন প্রয়োজন এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন থাকতে হবে এবং অঙ্গরাজ্যগুলোর আইনসভার অন্তত অর্ধেকের সমর্থন এখানে অবশ্যই থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি সংবিধানের প্রাধান্য। ভারতের সংবিধানকে বলা হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। সরকারের যাবতীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে এই সংবিধান। সংবিধান বিরোধী কোনো আইন পাশ হলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারবে। যেহেতু এই সংবিধানই হচ্ছে সর্বোচ্চ আইন, এই আইনের উপরে আর কোনো আইন থাকতে পারে না। এই আইনের সাথে, সংবিধানের সাথে সংঘর্ষে কোনো আইন প্রণয়ন করা যাবে না। শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতান্ত্রিক। দীর্ঘ একটি শিরোনাম আমি বললাম, পর্যায়ক্রমে বিষয়টা ব্যাখ্যা করছি। ভারতের সংবিধানকে বলা হচ্ছে সার্বভৌম। ভারতের 42তম সংবিধানের 42তম সংশোধনীতে একে সমাজতান্ত্রিক বলে ঘোষণা করা হয়েছে। ভারতের কিছু ব্যাংক, বীমাকে জাতীয়করণ করে একে সমাজতান্ত্রিক রূপ দেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ধর্মনিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না। রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করতে পারবে না। প্রত্যেকে ব্যক্তি পর্যায়ে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে চর্চা করতে পারবে। এরপর আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক। গণতান্ত্রিক তো তোমরা বোঝোই, যেখানে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সরকার ব্যবস্থা পরিচালিত হয়। এখানে পার্লামেন্ট বা আইনসভার সদস্যরা জনগণের ভোটের মাধ্যমে আসে, সুতরাং এটি গণতান্ত্রিক। আর সর্বশেষ যে বিষয়টি এই পয়েন্টে আমরা পাই সেটি হচ্ছে সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র মানে হচ্ছে প্রজাতন্ত্র। আর প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র মানে হলো এমন একটি শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, উত্তরাধিকার সূত্রে বা বংশানুক্রমে ক্ষমতায় আসবেন না। ভারতের রাষ্ট্রপ্রধান হলেন কে? রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপ্রধান জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন, উত্তরাধিকার সূত্রে আসেন না। সুতরাং ভারতের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক। আমরা চলে যাচ্ছি 7 নম্বর পয়েন্টে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, মানে এখানে একটি কেন্দ্র থাকবে, অনেক প্রদেশ থাকবে, কেন্দ্রে একটি আইনসভা থাকবে, প্রত্যেকটি প্রদেশে একটি করে আইনসভা থাকবে। ভারতে মোট অঙ্গরাজ্য 29টি, যদিও 1919 সালের আগস্টে জম্মু ও কাশ্মীর নামক অঙ্গরাজ্যটির
ভারতকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। সেই হিসেবে বর্তমানে সরাসরি অঙ্গরাজ্য হচ্ছে 28টি। প্রসঙ্গক্রমে আমি তোমাদেরকে বলতে পারি যে 1919 সালের 6 আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ভারতের সংবিধানের 370 এবং 35 ক ধারা বাতিল করা হয়েছে। 370 নম্বর অনুচ্ছেদ অনুসারে কাশ্মীরের নিজস্ব সংবিধান থাকার কথা বলা আছে। এছাড়াও সামরিক যোগাযোগ এবং পররাষ্ট্র নীতি ছাড়া অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে রাজ্য সরকারের অনুমোদন লাগবে বলে এখানে বলা হয়েছে। আর এই অনুচ্ছেদগুলো বাতিলের ফলে রাজ্যটিতে স্বায়ত্তশাসন বাতিল হয়ে রাজ্যটি সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি 8 নম্বর পয়েন্টে। রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের সমন্বয়। এখানে ব্রিটিশ সংবিধানের অনুসরণে মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থা রাখা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুসরণে রাষ্ট্রপতিকে আবার সর্বোচ্চ পদমর্যাদায় আসীন করা হয়েছে। রাষ্ট্রপতি যদিও রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী, তাকে তার কার্যাবলী সম্পাদন করতে হবে, তার ক্ষমতার চর্চা করতে হবে মন্ত্রিপরিষদ বা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি শাসিত এবং মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থার মিশ্রণ বা সমন্বয় এখানে আছে। এখন আমরা যাচ্ছি 9 নম্বর পয়েন্টে। নাগরিকদের মৌলিক অধিকার। সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার বিষয়ক বিধান রয়েছে। সেখানে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের অধিকার, শিক্ষা সংস্কৃতি চলাফেরার অধিকার এর কথা বলা আছে। সম্পত্তির অধিকার নামে একটি অধিকার মূল সংবিধানে সন্নিবেশিত থাকলেও বর্তমানে সেটি বিলুপ্ত। এখন আমরা বলবো 10 নম্বর পয়েন্ট, নাগরিকের মৌলিক কর্তব্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে দেখলাম নাগরিকদের মৌলিক অধিকার। আমরা জানি অধিকার এবং কর্তব্য পাশাপাশি অবস্থান করে। যেখানে অধিকার থাকবে সেখানে কর্তব্য থাকবে, যেখানে কর্তব্য থাকবে সেখানে অধিকার থাকবে। তো ভারতের সংবিধানে অধিকারের কথা যেমন বলা আছে তেমনি বলা আছে নাগরিকরা মৌলিক কি কি কর্তব্য পালন করতে বাধ্য থাকবে। সংবিধান মান্য করা, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা, ভারতের সার্বভৌমত্বের প্রতি অবিচল থাকা, একতা ও সংহতি সমর্থন ও সংরক্ষণ করা, দেশ রক্ষা, জাতীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ, লিঙ্গ বৈষম্যের ঊর্ধ্বে উঠে ভারতীয়দের মধ্যে ঐক্য স্থাপনের চেষ্টা করা, এগুলো হচ্ছে নাগরিকদের মৌলিক কর্তব্য হিসেবে ভারতীয় সংবিধানে সন্নিবেশিত। 11 নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করতে চাই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের 4র্থ অংশে বর্ণিত আছে 4টি নীতির কথা। প্রথমত, অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত নীতি। দ্বিতীয়ত, সামাজিক আদর্শ সম্পর্কিত। তৃতীয়ত, আইন ও শাসন ব্যবস্থার সংস্কারমূলক আদর্শ। এবং চতুর্থত, আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ। এই 4টি নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তবে এই 4টি নীতির ভিত্তিতেই রাষ্ট্রের কাজগুলো পরিচালিত হবে। 12 নম্বর পয়েন্টে আমরা বলবো স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। অর্থাৎ ভারতে যে বিচার বিভাগটি থাকবে সেটি হবে অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষ। শিক্ষার্থীবৃন্দ, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ বলতে আমরা কি বুঝি?
স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ হচ্ছে এমন একটি বিচার বিভাগ যেই বিভাগের উপর সরকারের অন্য দুটো বিভাগ অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগ কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপ থাকবে না বিচার বিভাগের উপরে। অন্য কোনো শক্তি বা কোনো বিদেশি শক্তিরও কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না বিচার বিভাগের উপরে। সব কিছুর হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে নিজস্ব বিচার বুদ্ধি অনুযায়ী, আইন অনুযায়ী বিচার বিভাগ কাজ করতে পারার নামই হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। এই সংবিধানের মাধ্যমে ভারতের বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষ বলে ঘোষণা করা হয়েছে। 13 নম্বর পয়েন্টে আমরা বলবো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতির ব্যাখ্যা করার আগে আমাদের বুঝতে হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের প্রধান 3 ধরনের ক্ষমতা: আইনমূলক, বিচারমূলক এবং শাসনমূলক। এই আইন, শাসন এবং বিচারমূলক 3 ধরনের ক্ষমতা সম্পূর্ণরূপে যদি পৃথক থাকে, 3 ধরনের ক্ষমতা যদি সম্পূর্ণরূপে আলাদা 3টি বিভাগের হাতে ন্যস্ত থাকে, এক বিভাগের সদস্য নিয়ে অন্য বিভাগ যদি গঠিত না হয়, এক বিভাগের কাজের জন্য তারা যদি অন্য কোনো বিভাগের কাছে দায়িত্বশীল বা জবাবদিহি না থাকে, তবে সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি, মানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নেই, উপস্থিত নেই ভারতের সংবিধানে। অর্থাৎ ক্ষমতাগুলো তারা আলাদাভাবে চর্চা করে না। যেমন আমরা দেখতে পাই যে সেখানে আইন বিভাগ থেকে শাসন বিভাগ গঠিত হয়, শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকে। অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি এখানে নেই, অনুপস্থিতি আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 14 নম্বর পয়েন্টে আমরা বলবো একক নাগরিকতা। ভারতের অঙ্গরাজ্যগুলো সম্পূর্ণ কেন্দ্রের অধীনে বলে অঙ্গরাজ্যগুলোতে নাগরিকদের আলাদা কোনো নাগরিকতা থাকে না, অর্থাৎ দ্বৈত নাগরিকতায় এখানে নেই। সংবিধানের মাধ্যমে একক নাগরিকতার কথাই বলা হয়েছে। 15 নম্বর পয়েন্টে আমরা ভাষা সংক্রান্ত আলোচনা করতে পারি। ভারতের সংবিধানে জাতীয় ভাষা হিসেবে কোনো ভাষাকে বলা হয়নি, সেখানে দাপ্তরিক ভাষা বলা হয়েছে হিন্দি এবং ইংরেজিকে। এবং ভাষা নিয়ে এত আলোচনা ভারতের সংবিধানে আছে যে কোনো দেশের সংবিধানে এত বেশি আলোচনা নেই। সরকারি ভাষা সম্পর্কিত বিধান সেখানে আছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাজ্য, আইনসভা প্রভৃতিতে কিভাবে কি ভাষা ব্যবহার করা যাবে বা যাবে না এ সংক্রান্ত অনেক দীর্ঘ আলোচনা সেখানে আছে। অঙ্গরাজ্য সমূহের স্বাধীনতা দেওয়া আছে সরকারি ভাষা ঠিক করার। কয়েকশো মাতৃভাষা রয়েছে ভারতে। 845টি ভাষায় ভারতের জনগণ কথা বলে বলে কোনো কোনো সূত্রে আমরা পাই। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি 16 নম্বর পয়েন্টে, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা। সংবিধানের অষ্টাদশ অংশে সংকটকালীন অবস্থায় জরুরি আইন ঘোষণা করার জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতা প্রদান করা হয়েছে। জাতীয় জরুরি অবস্থা, রাজ্যসমূহে সাংবিধানিক সমস্যাজনিত জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থার কথা এখানে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো জরুরি অবস্থা কি। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারগুলো চর্চা থাকবে না, মৌলিক অধিকারগুলো বলবৎ থাকবে না বা আরও অনেক বিধিনিষেধ থাকবে। জনগণ সাধারণ অবস্থায় যেভাবে যে স্বাধীনতাগুলো ভোগ করে, জরুরি অবস্থা চলাকালীন সেগুলো ভোগ করতে পারে না। আমরা এসে গেছি সর্বশেষ পয়েন্টে,
17 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি সর্বজনীন বয়স্কদের ভোটাধিকার। এখানে প্রাপ্তবয়স্ক বলতে 21 বছর বয়সকে ধরা হয়েছিল। মূল সংবিধান অনুযায়ী বলা হয়েছিল যে 21 বছর বয়স্ক প্রত্যেকে, জাতি, ধর্ম, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে ভোটাধিকার লাভ করবে, অর্থাৎ ভোট প্রদান করতে পারবে। তবে রাজীব গান্ধী সরকার 1989 সালে 61তম সংশোধনের মাধ্যমে এই 21 বছরকে কমিয়ে 18 বছরে নিয়ে আসেন, অর্থাৎ বর্তমানে 18 বছর বয়স্ক প্রত্যেকেই ভোট কার্যে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এ হলো ভারতের শাসন ব্যবস্থা বা সংবিধানের বৈশিষ্ট্য। আশা করি আলোচনা থেকে ভারতের শাসন ব্যবস্থার উপর একটা সামগ্রিক ধারণা তোমরা পেয়েছো। তো আজ এখানে শেষ করছি। ভালো থেকো। ধন্যবাদ।